মুভির শুরুতেই নাথান নামের একজন লোককে দেখা যায়। সে বরফের পাহাড়ে অবস্থিত একটি নির্জন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে সে দেখে তার গাড়িটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের পরেও নাথান একেবারে সুস্থ ছিল, এমনকি তার শরীরে সামান্য কোনো আঁচড় পড়েনি। এসব দেখে সে অনেক খুশি হয়। তবে সামনে তাকাতে সে ড্যানিয়েল নামের একজন লোককে দেখতে পায়। ড্যানিয়েলের বাইকের সঙ্গেই নাথানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। নাথান এসে ড্যানিয়েলের কাছে ক্ষমা চায় আর বলে তুমি ঠিক আছো। তবে ড্যানিয়েল অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর বলে আমার বাইকের অবস্থা দেখেছো তুমি? আমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে কি কিছু মনে আছে তোমার? এটা শুনে নাথান বলে সেই সময় আমার মাথায় স্টিয়ারিং এর আঘাত লেগেছিল, তবে ভাগ্য ভালো আমার জ্ঞান ফিরে এসেছে। তখন ড্যানিয়েল বলে তাহলে তোমার মাথায় সে আঘাতের চিহ্ন নেই কেন? আর খেয়াল করে দেখো তোমার শরীরে এখন কোনো ব্যথা অনুভব হচ্ছে কিনা। নাথান বলে না, তুমি ঠিকই বলছো। তখন ড্যানিয়েল বলে আরে তুমি এখনো বুঝতে পারছো না, আমরা আর বেঁচে নেই, আমরা এখন আত্মা হয়ে গেছি। এ কথা শুনে নাথান তো অবাক হয়ে যায় আর নিজের শরীর হাত দিয়ে অনুভব করতে থাকে এবং বলে কই আমি তো এখনো বেঁচে আছি, তোমার হয়তো ভুল হচ্ছে, আমি তো একেবারেই ঠিকঠাক আছি। ড্যানিয়েল বলে যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় আমি আমার হাড় ভাঙার ব্যথা অনুভব করেছিলাম, এর মানে হয়তো তোমার মৃত্যুর কিছু সময় আগে আমি মারা গিয়েছিলাম। এরপর ড্যানিয়েল গাড়ির দিকে তাকিয়ে বলে তোমার গিয়ে গাড়ির ভেতরে দেখা উচিত। আর নাথান যখন গাড়ির ভেতরে তাকায় সে শকড হয়ে যায় আর সে সেখানে তার মৃতদেহ দেখতে পায়, যার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এসব দেখে নাথান বলে এসব হতে পারে না, আমি হয়তো স্বপ্ন দেখছি। আমার তো মাত্র ৪৫ বছর হলো, এখনো তো আমার পুরো জীবনটাই পড়ে আছে, এবার আমার ছেলে মেয়ের কি হবে? এসব শুনে ড্যানিয়েল বলে হ্যাঁ, আমার মারা যাওয়ার খবর শুনে আমার স্ত্রী অনেক কষ্ট পায়, কারণ সেই সময় আমায় বাইক নিয়ে যেতে বারণ করেছিল। কিন্তু তবুও ড্যানিয়েলকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল, কারণ সে ভাবতেই পারেনি মৃত্যুর পরেও আরো একটি জীবন পাবে। তবে এসব শুনে নাথান ভীষণ রেগে যায় আর বলতে থাকে কিন্তু আমি আমার জীবন ফেরত চাই। ড্যানিয়েল নাথানকে বিশ্বাস করানোর জন্য নাথানের লাশটা গাড়ি থেকে বের করে, তবে নিজের এমন পরিণতি সে দেখতে পারছিল না, তাই ড্যানিয়েল লাশের মুখের উপর একটা রুমাল রেখে দেয়। এরই মধ্যে তারা একটা গাড়ি দেখতে পায়। নাথান সেই গাড়ির কাছে এসে সাহায্য চাওয়ার চেষ্টা করে, তবে লোকটি তাদের দেখতে পাচ্ছিল না। নাথান ভেবেছিল হয়তো ওই লোকটি তাকে সাহায্য করবে, তবে তারা দেখতে পায় সেই লোকটি নাথানের লাশ থেকে তার মানিব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে তো সে ভীষণ রেগে যায় আর পাশাপাশি সে এটা বিশ্বাস করে নেয় যে সে আর বেঁচে নেই। এবার সে চিন্তা করে মৃত্যুর পরের দুনিয়া হয়তো স্বর্গ নয়তো নরক। এসব ভেবে সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে কেউ যদি কখনো জীবনে কাউকে খুন করে তাহলে কি সে কখনো স্বর্গে যেতে পারবে? তখন ড্যানিয়েল বলে কার খুন করেছো? তখন নাথান বলে তেমন কিছু না, আমি আমার স্ত্রীকে খুন করেছিলাম, কারণ সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। এবার ড্যানিয়েল বুঝতে পারে কেন নাথান স্ত্রীর কথা বলেনি, শুধু সে তার বাচ্চাদের কথা বলেছিল। তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখন ড্যানিয়েল একটা অদ্ভুত সুর শুনতে পায়, তবে সেটা নাথান শুনতে পাচ্ছিল না। হঠাৎই তাদের সামনে একটা দরজা দেখতে পায় আর এটা আসলে স্বর্গের দরজা ছিল। এটা দেখে ড্যানিয়েল অনেক খুশি হয়ে যায়, কারণ ওই সুরটা সে এই দরজা থেকেই পাচ্ছিল। তবে এরই মধ্যে তাদের পিছনে আরো একটি দরজা খুলে যায় আর নাথান সেই দরজা থেকে ভয়ানক সব আওয়াজ শুনতে পায়। এবার ড্যানিয়েল বলে আমরা দুজনই আলাদা আলাদা দরজা থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, এর মানে হলো আমি স্বর্গে যাব আর তুমি নরকে যাবে। কিন্তু দেখা যায় ড্যানিয়েল স্বর্গে যাওয়ার আগেই নাথান তাকে ধাক্কা দিয়ে সে দরজার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে ওই দরজার উপর দিয়ে ওপার হয়ে যায়, তবুও স্বর্গে যেতে পারে না। এটা দেখে সে হতাশ হয়ে পড়ে, কারণ সে নরকে যাওয়ার জন্য রাজি ছিল না। তখন ড্যানিয়েল তাকে বোঝাতে থাকে এখন আর কোনো উপায় নেই। এরপর সে ওই অ্যাক্সিডেন্টের জন্য নাথানের কাছে ক্ষমা চায় আর বলে ওই অ্যাক্সিডেন্টে তোমার কোনো দোষ ছিল না, আসলে তখন আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাইনি, কারণ আমি সেখানে একটা ছোট মেয়েকে দেখেছিলাম। এরপর ড্যানিয়েল নাথানকে জড়িয়ে ধরে শেষ বিদায় জানায় আর সে স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয়। এরপর ড্যানিয়েল সে দরজা দিয়ে ঢুকলে দেখা যায় সে ওই দরজাটা পার করতে পারছিল না। এসব দেখে তো এবার ড্যানিয়েলও হতাশ হয়ে পড়ে আর এখন ড্যানিয়েল সেই ভয়ানক আওয়াজগুলো শুনতে পাচ্ছিল। এরই মধ্যে দেখা যায় সেখানে একটি ছোট মেয়ে এসে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে আর এটি সেই মেয়ে যাকে ড্যানিয়েল অ্যাক্সিডেন্টের আগে দেখেছিল, তবে সে বুঝতেই পারেনি সেই অ্যাক্সিডেন্টে এই মেয়েটা মারা গিয়েছিল। তখন মেয়েটি তাদের কাছে এসে বলে তোমাদের জন্য আমি আমার প্রাণ হারিয়েছি, এটা বলে সে জোরে চিৎকার করে। এটা দেখে নাথান মেয়েটিকে ধরে স্বর্গে ছুঁড়ে মারে। এদিকে নরকে যেতে হবে ভেবে ড্যানিয়েল অনেক বেশি হতাশ হয়ে পড়ে আর বলে আমাদের কি নরকে পাঠানোর জন্য এখানে কেউ আসবে? এটা শুনে নাথান তাকে লাথি মেরে নরকে ফেলে দেয়, কিন্তু সে যেতে চাইছিল না।
এরই মধ্যে তাকে নিতে সেখানে এক অগ্নি রাক্ষস চলে আসে, আর রাক্ষসকে দেখে সে এবার ভয় নরকে প্রবেশ করে। নাথান সেখানে গিয়ে চারপাশে অনেক লোককে দেখতে পায়, তারা সবাই আগুনে পুড়ে গিয়েছিল। সামনে নাথান একটা বাচ্চা মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। মেয়েটাকে দেখে সে অবাক হয়ে যায়। সে ভাবে নরক তো নিষ্পাপদের জন্য নয়, তাহলে সে কেন এখানে? এরপর যখন সে তার হাত ধরে তখন ওই মেয়েটার সাথে হওয়া সবকিছু সে দেখতে পায়। মেয়েটার নাম ছিল জেনি, আর এই মেয়েটি তার পরিবারের সাথে অনেক খারাপ কিছু করেছিল, সেই কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে। সেখানে একজন অফিসার জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করলে? তখন জেনি তাদের জানায় সে তার বোনকে ঘৃণা করে। আসলে জেনি কিছু ভয়ানক ছায়া দেখতে পেত, আর সেই কারণেই তার ব্যবহার পরিবর্তন হয়ে যেত। এমনকি জেনির বাবাও তাকে ভয় পেত। এজন্য সে জেনিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু তার স্ত্রী এই নিয়ে তার সাথে ঝগড়া করত আর বলতো জেনি একেবারেই ঠিক আছে। তখন অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে জেনি জেনে গিয়েছিল জেনির এই মা বাবা তার আসল মা বাবা নয়, তারা আসলে জেনিকে দত্তক করে এনেছিল। একদিন যখন সে তার মা বাবাকে খুঁজতে খুঁজতে তাদের ঘরে যায়, সেখানে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখে, কিন্তু এতে জেনি কোনো কষ্টই পায় না। উল্টে সে কিচেন রুমে এসে তার পছন্দের জ্যাম টোস্ট বানাতে থাকে, আর সেগুলোকে নিয়ে একটা গুপ্ত গুহার মধ্যে চলে আসে। আর সেই গুহায় টনি দ্য মনস্টার থাকতো। সে মানুষের মতো দেখতে একজন রাক্ষস, আর এই মনস্টার জেনির বন্ধু। জেনি টনিকে বলে তুমি আমার মা বাবাকে কেন মারলে? এবার কি আমার দেখাশোনা করবে? তবে টনি বলে আমি ওদেরকে মারিনি। এটা শুনে জেনি ওকে বকতে থাকে। এরপর জেনি বলে এখন তোরা আর নেই, তাই তোমায় আর এখানে লুকিয়ে থাকতে হবে না, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। এই কথা শুনে তো টনি ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে আগে কখনো গুহা থেকে বের হতে পারেনি। সেখান থেকে ঘরে এনে জেনি তাকে গোসল করাতে নিয়ে আসে। টনির এসব অনেক ভালো লাগছিল, আর এবার জেনিও নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারছে, কারণ এবার তাকে আটকানোর মতো ওখানে কেউই ছিল না। এরপর জেনি বলে এই লাশগুলোকে উপরে রেখে দাও। পরের মুহূর্তেই আবার বলে না, আগে আমার মা বাবাকে শেষবার বিদায় জানানো উচিত। এরপর তারা দুজন সেই লাশগুলোকে থিয়েটারের সামনে এনে বসায়। এরপর জেনি আর টনি একটা পারফর্ম শুরু করে। সেখানে জেনি টনিকে এনে বলে সবাই দেখো, এই রাক্ষসটা আমার মা বাবাকে মেরে ফেলেছে, আর এবার ওকে ফাঁসি দেওয়া দরকার। তখন টনি বলে আমার নাম টনি দ্য মনস্টার, কিন্তু আমি ওদের খুন করিনি। এরপর সে ওই ফাঁসিতে ঝুলে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় টনি সেই লাশগুলোকে উপরের ঘরে নিয়ে যায়। এরপর সে লাশ দুটো বেডের নিচে লুকিয়ে রাখে। জেনি তখন ওই বেডের উপর উঠে লাফাতে শুরু করে, কারণ সে এখন অনেক খুশি। আর এখানেই জানা যায় সেই রাতে জেনি তার মা বাবার ঘরে একটা ছুরি নিয়ে গিয়েছিল। এরপর টনি যখন আয়নাতে তাকায় তখন সে নিজেকে আয়নাতে দেখতে পায় না। এটা দেখে জেনি বলে ভালোই হয়েছে যে তুমি নিজেকে আয়নাতে দেখতে পাচ্ছ না। আর এখান থেকে বোঝা যায় এই টনি আসলে জেনির একটা কল্পনা মাত্র, আর এই জেনি তার মা বাবাকে খুন করেছে। এরপর জেনির খিদে লাগলে সে কিচেন রুমে গিয়ে জ্যাম আর ব্রেড বানাতে থাকে, আর সেটা টনি অনেক মজা করে খেতে থাকে। তবে হঠাৎ তখন দরজায় কেউ এসে নক করে। জেনি দরজা খুলে দেখতে পায় তার মায়ের একটা পার্সেল এসেছে, তবে সেই পার্সেল রিসিভ করার জন্য সই করার কেউ ছিল না। তাই এবার জেনি টনিকে ডাকতে থাকে। এসব দেখে ওই লোকটা পার্সেল নিয়ে ফেরত চলে যায়। এরপর জেনি এসে পুরো বাড়িতে টনিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও আর টনিকে খুঁজে পায় না। এরপর সে তার মা বাবার রুমে গেলে সে দেখতে পায় টনি সে লাশগুলোকে খাচ্ছিল। জেনিকে দেখে টনি বলে এদিকে তাকিও না। এসব দেখে তো জেনি জোরে চিৎকার করতে শুরু করে, আর তখনই নিচ থেকে দরজা বন্ধ হয়ে যায়। রাতের বেলা জেনি তার ছোট বোন অ্যাঞ্জেলার কাছে আসে, আর তাকে বলে মা বাবা মারা গেছে। এটা শুনে অ্যাঞ্জেলা বলে তুমি কি ওদের মেরে ফেলেছো? জেনি বলে না, আমি মারিনি। এটা শুনে অ্যাঞ্জেলা বলে তাহলে ওরা কি আমাকেও মেরে ফেলবে? জেনি বলে হ্যাঁ। অ্যাঞ্জেলা বলে আমি কি আমার ড্রয়িংটা শেষ করতে পারবো? জেনি বলে না, পারবে না, টনির অনেক খিদে লেগে গেছে। এটা বলে সে অ্যাঞ্জেলাকে নিয়ে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়। অ্যাঞ্জেলা তখন চিৎকার করতে থাকে, কিন্তু জেনি ওভেন অন করে সেখান থেকে চলে যায়। সে গান গাইতে গাইতে সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখন সেখানে কিছু ছায়া দেখা যায়। এদিকে দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় নাথান জেনির এসব কাহিনী দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, আর তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। তখন নাথান সেখানে থাকা একটা মেয়ে ক্লোই আর তার মা জুলিয়ার কাছে আসে। এরপর তাদের হাত ধরলে নাথান এবার তাদের স্মৃতিও দেখতে পায়। সে দেখে জুলি অনেক কান্নাকাটি করতে থাকে আর তার মাকে ডাকতে থাকে, কিন্তু ক্লোই বাড়ি থেকে বের হয় না। সে ঘরে গেলে দেখতে পায় ক্লোই নিজেকে শেষ করে ফেলেছে। এসব দেখে সে আবারও কান্না করতে শুরু করে, কিন্তু জুলিয়া কিছুতেই তার মেয়ের মৃত্যুকে মানতে পারছিল না। তাই ক্লোয়ের লাশটাকে টেনে সে নিচে নিয়ে আসে। এরপর সে লাশটাকে নতুন জামা কাপড় পরিয়ে নাস্তা করতে দেয়, আর জুলিয়া ক্লোয়ের লাশটাকে বলে সবকিছু ঠিক থাকলে এখন আমরা দুজন ছুটি কাটাতে যেতাম। এর পরের দেশে ক্লোয়ের অতীত দেখা যায়।
যেখানে সে বেঁচে ছিল। জুলিয়া সে ক্লোইকে বলে তাড়াতাড়ি করো, তোমার তো এবার দেরি হয়ে যাবে। নাস্তা করতে আসলে ছুরি দেখে ক্লোয়ের মনে পড়ে যায় তার স্কুলের মেয়েরা তাকে কিভাবে ধমকাতো। এরপর স্কুলে যাওয়ার আগে ক্লোই তার মাকে বলে আমি স্কুলে যেতে চাই না, ওটা স্কুল না, ওটা একটা খারাপ জায়গা। তখন জুলিয়া বলে তুমি নতুন বলে এমন মনে হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে দেখা যায় ক্লোয়ের লাশটা চেয়ার থেকে পড়ে যায় আর তাদের বিড়ালটা সেই ক্লোয়ের আঘাতটা চাটতে থাকে। জুলিয়া সে বিড়ালটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে আমরা দুজন এখন ঘুরতে যাব। এটা বলে সে কান্না করতে শুরু করে আর বলতে থাকে আমি তোমায় অনেক ভালোবাসি আর এবার থেকে তোমায় আর স্কুলে যেতে হবে না। এরপর সে দরজা খুললে সেখানে একটা দেয়াল দেখতে পায়। এখানে অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে ক্লোই তার স্কুলের মেয়েদের থেকে বাঁচতে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েছিল। এরপর মেয়েগুলো জোর করে তাকে বাইরে বের করে আনে। এরপর তাকে দিয়ে তাদের জুতো পরিষ্কার করায় আর পাশাপাশি ভিডিও করে। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে যেখানে দেখা যায় ওই দেয়ালটা আসলে তার চোখের ভুল ছিল। তাদের বাড়িতে একজন প্রতিবেশী দেখা করতে এসেছে। সে ওই মহিলাকে বলে আমি আর ক্লোই ছুটি কাটাতে বাইরে যাচ্ছি। তবে জুলিয়ার অস্বাভাবিক আচরণে মহিলা একটা সন্দেহ করে আর ভেতরে আসলে সে ক্লোয়ের লাশ দেখতে পায়। তবে এরপর দেখা যায় জুলিয়া ক্লোয়ের লাশ নিয়ে কোথায় যেন যেতে শুরু করে। তবে রাস্তায় জুলিয়ার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের টিম এসে তাদের সেখান থেকে উদ্ধার করে। যদিও জুলিয়া এখনো বেঁচে ছিল কিন্তু এখন আর তার বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। তাই ডিপ্রেশনে এসে জুলিয়া তার মেয়ের মতোই আত্মহত্যা করে আর তারা দুজন এই আত্মহত্যার মতো পাপ করার জন্যই এই নরকে এসেছে। এসব দেখার পর নাথান তাদের দুজনের লাশকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। এসব ভয়ানক কাহিনী দেখে নাথান অনেক ক্লান্ত হয়ে পড়ে আর চারপাশে এমন অসংখ্য লোক ছিল যারা কোনো না কোনো পাপের কারণে নরকে এসে পড়েছে। এরপর হঠাৎ করে সেখানে রাক্ষসের মতো দেখতে একটা লোক নাথানের সামনে আসে। তাকে দেখে নাথান বলে কে তুমি? সেই রাক্ষসটা বলে এবার তোমার শাস্তির সময় চলে এসেছে। তখন নাথান বলে আমার স্ত্রী তো অনেক আগে থেকে অসুস্থ হয়েছিল, আমি তো শুধু তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ওটা করেছিলাম। এটা শুনে রাক্ষসটা বলে তোমার স্ত্রীকে তোমার এসব করতে বলেছিল? উত্তরে নাথান বলে না। তখন রাক্ষস বলে শাস্তির সিদ্ধান্ত আমি কখনোই দিতে পারি না। তখন নাথান বলে তাহলে আমায় তার কাছে নিয়ে চলো যে এসবের আদেশ দেয়। কিন্তু রাক্ষসটা বলে তোমার কাছে আর কোনো পথ নেই, তোমার শাস্তি আগে থেকে জানিয়ে দিয়েছে, তাই এবার তোমাকে আমার সাথে যেতে হবে। যেতে যেতে নাথান জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? রাক্ষসটা বলে সবার আগে তোমায় একটা আইসোলেশন স্টেটের মধ্য দিয়ে যেতে হবে যাতে করে তুমি নিজের আগের সব স্মৃতি ভুলে গিয়ে একটা পবিত্র আত্মায় পরিণত হতে পারো, তারপরে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। এটা শুনে নাথান জিজ্ঞেস করে তাহলে আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? উত্তরে রাক্ষসটা বলে তোমাকে এখানে চিরকাল থাকতে হবে। এটা শুনে তো নাথান অনেক ঘাবড়ে যায়। এরপর রাক্ষসটা তাকে সেই রুমে নিয়ে আসে। পুরো রুমটা একটা অন্ধকার জেলের মতো ছিল। রাক্ষসটা এসে নাথানকে বলে এই জায়গায় তোমার রোজ শাস্তি দেওয়া হবে আর এমন শাস্তি দেওয়া হবে যেটা কখনো তুমি অনুভব করনি, তবে তুমি এই শাস্তিটি কখনোই মানিয়ে নিতে পারবে না। এটা শুনে নাথান বলে এখানে কি শাস্তি ছাড়া আর কিছু দেওয়া হবে না? উত্তরে রাক্ষসটা বলে না। যাওয়ার আগে সে বলে তুমি যখন নিজের আসল শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক তখনই আমি আবার তোমায় এখান থেকে নিতে আসবো। এ কথা বলে সে চলে যায়। রাক্ষসটা যাওয়ার পর নাথান সামনে গেলে দেখে কে একটা শুয়ে আছে। নাথান তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কে তুমি? তখন হঠাৎ করে সেখান থেকে একটা রাক্ষস জেগে ওঠে আর এসে বলে তুমি কি আমার নতুন খেলনা? এ কথা শুনে নাথান অনেক ভয় পেয়ে যায়। নাথান বলে আমি মানুষ, কোনো খেলনা না। তবে এই রাক্ষসটা নাথানকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, এমন মনে হচ্ছিল যেন কোনো বাচ্চা নতুন খেলনা পেয়েছে। এরপর সে নাথানকে দেয়ালে ছুঁড়ে মারে আর তার গায়ের উপর উঠে অনবরত ঘুষি মারতে শুরু করে। মারতে মারতে তো সে নাথানের অবস্থা পুরো খারাপ করে ফেলে। এরপর দেখা যায় সে জ্ঞান হারিয়েছে। রাক্ষসটা বলে উঠো না কেন, আমি আরো খেলতে চাই। আর এখানে জানা যায় কিছুক্ষণ পর আবারও নাথানের জ্ঞান ফিরে পাবে আর তখন ওই রাক্ষস আবারও তার সাথে খেলতে শুরু করবে। তবে তখন দেখা যায় ওই রাক্ষসটা নাথানের আত্মাকে পুরো শেষ করে ফেলে। পরবর্তীতে সে একটা বাচ্চা হয়ে আবারও দুনিয়াতে জন্মগ্রহণ করে। অন্যদিকে সেই বড় রাক্ষসটা সেই রাক্ষসটার কাছে আসে যে নাথানের আত্মাকে মেরে ফেলেছে। এরপর সে তাকে নাথানকে আনতে দুনিয়াতে পাঠায় আর শেষে দেখা যায় সে ভয়ানক রাক্ষসটা দুনিয়াতে এসে সেই বাচ্চাটার পাশে বসে আছে আর তার প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্টে জানাতে পারো। আর এই পুরো ভিডিওটি কাল্পনিক, তাই কে বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ।